হাই এভরিওয়ান, টিয়া সলিউশনে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা যেই চ্যাপ্টারটা নিয়ে পড়বো সেটা হলো কিডনি, মানে বা যেটাকে বাংলা আমরা রেচন তত্ত্ব এক্সক্রিয়েটরি সিস্টেম বলবো, তার পার্ট হলো কিডনি। আপনারা এখন একটা শুনেইছেন অনেকের কিডনির সমস্যা হয়, কিডনি বা যেটা বাংলায় বলি আমরা বৃক্ক, সেখানে আমাদের কিডনিটা কি করে, আমাদের কিডনিটা ফিল্ট্রেশনে যেহেতু সাহায্য করে, মানে আমাদের সেখান থেকে ফিল্ট্রেশন করে আমাদের সেখান থেকে সেই মানে যেটা নাইট্রোজেন গঠিত পদার্থকে আমাদের শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর যে আমাদের শরীরের মধ্যে যে প্রয়োজনীয় যেই খনিজগুলো আছে সেগুলোকে সে আবার অ্যাবজর্ব করে আবার পাঠিয়ে দেয় যে শরীরে। তা সেই কাজটা কে করে? এই যে কিডনি। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা একটা মানে কিডনির মানে যদি ডিসেকশন করি তার একটা দেখানো হয়েছে। আমাদের কিডনিটা দেখুন এই এরকম জায়গায় থাকে। কিডনিটা দুটো মানে ওয়ান পেয়ার দুটো থাকে, সেটা দেখতে কিরকম হয়, শিম বীজের দানার মতো যেরকম হয়, শিমের দানা সেরকম কিন্তু কিডনিটা দেখতে হয়। আশা করছি এই ইমেজটা ক্লিয়ার। এবার আমরা আস্তে আস্তে ভেতরে পড়বো যে এই কিডনির যে পার্ট গুলো, কিডনির অংশগুলোকে, কিডনির মধ্যে কি কি অংশ আছে। তারপরে আমরা জানবো যে প্রথমেই আমরা জেনে নেবো যে এই রেচন তন্ত্র বা এক্সক্রিটরি সিস্টেমটা কি। ঠিক আছে, তারপর আস্তে আস্তে আমরা জানবো যে কিডনির যে লেয়ার গুলো, কিডনির যেই গঠনটা কেমন হয়, বা আমাদের মূত্র যেটা তৈরি করে, মূত্র উৎপাদনে কিডনির ভূমিকাটা কি। তারপর এইগুলো আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান আমরা জেনে নেবো, বা এই যে এখান থেকে আমাদের কিডনিতে কি কি হরমোন এখান থেকে রিলিজ হয়, সেই সবগুলো নিয়েই আমাদের এই রেচনতন্ত্র এই চ্যাপ্টারটা জানবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক আমাদের জানার জন্য, প্লাস পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। আসুন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো আমরা প্রথমে দেখব যে রেচনের প্রাথমিক ধারণা। ঠিক আছে, তো রেচনটা কি? রেচনটা হলো আমাদের একটা যে জৈবনিক প্রক্রিয়ার জীবদেহের কোষে বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন ক্ষতিকারক নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলি দেহ থেকে নিঃশ্বাসিত হয়। তাহলে আমাদের যে প্রক্রিয়ার মাধ্যমে, এটা একটা জৈবনিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহের বর্জ্য পদার্থগুলি দেহ থেকে বেরিয়ে যায়, তাকে আমরা কি বলবো? রেচন। এবার রেচন পদার্থ, এবার আমাদের শরীরে মানে প্রাণীদের প্রধান যে রেচন মানে নাইট্রোজেন গঠিত পদার্থ, সেগুলো কি কি? এই নাইট্রোজেন গঠিত রেচন পদার্থগুলি হলো, এটা হলো অ্যামোনিয়া, ইউরিয়া আর ইউরিক অ্যাসিড। অ্যামোনিয়া, ইউরিয়া আর ইউরিক অ্যাসিড, এই তিনটে হলো নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ। এবার সেই যে বিভিন্ন ভাবে যে অ্যামোনিয়া, ইউরিয়া আর ইউরিক অ্যাসিড শরীর থেকে বার হয়, তার বিভিন্ন সেগুলোর একটা টার্মোলজি আছে। সেগুলো কি, সেগুলো একটু দেখি। দেখুন, একটা হলো অ্যামোনোটেলিক। এবার অ্যামোনোটেলিক হলো যে প্রাণীরা অ্যামোনিয়া ত্যাগ করে। ঠিক আছে, মূত্রের মাধ্যমে যে প্রাণীরা অ্যামোনিয়া গঠিত নাইট্রোজেন, অ্যামোনিয়া ফর্মে যে নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ ত্যাগ করে, তাদেরকে আমরা বলি এই অ্যামানোটেলি। এটা কারা? মাছ, জলজ উভচর আর মাছ। এরা কি করে? এই অ্যামোনিয়াকে মানে জলজ উভচর কে ধরুন ব্যাঙ, তো এরা কি করে? অ্যামোনিয়া ত্যাগ করে মূত্রের সাথে, মানে মূত্রের মধ্যে এদের অ্যামোনিয়াটা সিক্রেট মানে এরা এক্সক্রিয়েট করে। ঠিক আছে, ক্লিয়ার? তারপর আমরা করব ইউরিওটেলিক। ইউরিওটেলিক কারা? যেসব প্রাণীরা ইউরিয়া ত্যাগ করে। ইউরিওটেলিক হলো যেসব প্রাণীরা ইউরিয়া ত্যাগ করে, তারা ইউরিওটেলিক। যেমন মানুষ আর স্তন্যপায়ী। তাহলে মানুষ আর স্তন্যপায়ী এরা, আমরা মানুষ, সেরকম স্তন্যপায়ী পর্বের প্রাণীরা কি করে? মূত্র হিসাবে তারা ইউরিয়াটাকে ত্যাগ করে, তাই আমাদেরকে কি বলা হয়? ইউরিওটেলিক। আর যারা ইউরিক অ্যাসিড ত্যাগ করে তাকে বলবো ইউরিকোটেলিক। ঠিক আছে, যেসব প্রাণীরা ইউরিক অ্যাসিড ত্যাগ করে তাদেরকে বলবো আমরা ইউরিকোটেলিক। ক্লিয়ার? আমি ব্রাকেট করে দিচ্ছি। ঠিক আছে, যেমন পাখি আর সরীসৃপ। পাখি, বার্ডস আর স্নেকস, এরা হলো ইউরিক অ্যাসিড মানে মূত্র হিসেবে ইউরিক অ্যাসিডটাকে বা দেহ থেকে ত্যাগ করে, তাই এদের ইউরিকোটেলিক বলবো। আর আমরা ইউরিয়াটাকে ত্যাগ করছি, তাই আমরা ইউরিওটেলিক। আর মাছ, জলজ উভচর, এরা কি করে? অ্যামোনিয়া ত্যাগ করছে, তাই এদের বলবো অ্যামিনটেলিক। ওকে, ক্লিয়ার? তারপর আমরা দেখবো যে মানুষের রেচনতন্ত্র হলো এক জোড়া। আমাদের বৃক্ক বা কিডনি, তার মাধ্যমে আমাদের এক্সক্রিয়েটরি ফাংশন হয়, সেটাই বলা হয়েছে।
তারপর হলো সহায়ক রেচন অঙ্গ। আর তাহলে আমাদের সহায়ক মানে রেচনে সাহায্যকারী কি কি অঙ্গ আছে সেটা হলো আমাদের যকৃৎ। এই তিনটে অংশ আমাদের ত্বক, এই ত্বক স্কিন যেটার মাধ্যমে আমরা ঘামের মাধ্যমে কিন্তু আমরা অনেক বর্জ্য পদার্থকে শরীর থেকে বার করি। সব ফুসফুস, ফুসফুস কি করে? ফুসফুস আমাদের কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। আর যকৃৎ কি করে? আমাদের অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপাদনে সাহায্য করে, এরা রেচনে সাহায্য করে। তাহলে যকৃতেরও কিন্তু ভূমিকা রয়েছে, কেননা আমরা কি হিসেবে ইউরিয়া তো ত্যাগ করি, আমরা কিন্তু অ্যামোনিয়া ত্যাগ করি না। অ্যামোনিয়াটা কারা ত্যাগ করে? মাছ আর জলজ উভচররা। তা আমরা যখন আমার মূত্র হিসেবে ইউরিয়া ত্যাগ করবো, সেই কিন্তু আমাদের তো ইউরিয়ার কোথা থেকে আসবে? অ্যামোনিয়া। এই যে অ্যামোনিয়া থেকে ইউরিয়ার যে ট্রান্সফরমেশনটা, সেটা হতে কে সাহায্য করে? আমাদের যকৃৎ। ক্লিয়ার? তাহলে আমাদের মানে একটা হলো আমরা আর বলেছে, তাহলে আমরা কি কি জানলাম? যে রেচন কাকে বলে জানলাম, তারপর জানলাম যে রেচন পদার্থ গুলো কি কি হয়, অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। তারপর জানলাম যে আবার তিনটে ভাগ, অ্যানিওটেলিক, ইউরিওটেলিক, ইউরিকটেলিক, ইউরিকোটেলিক। আর আমাদের রেচন তন্ত্রটা কে নিয়ন্ত্রণ করে? রেচন তন্ত্র কিডনিতে হয়, একজন বৃক্ক থাকে আমাদের, যেটা বীজের মতো দেখতে হয়, সিমের দানার মতো। তারপর এই রেচনের সহকারী অঙ্গগুলো কি কি? ত্বক, ফুসফুস, যকৃৎ। ত্বক আমাদের কি করে? ঘাম নিঃসরণে সাহায্য করে। আমাদের ফুসফুস কি করে? ওইখান থেকে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি আমরা। তারপর কি সেক্ষেত্রে আমাদের কার্বন ডাই ত্যাগ করে আমাদের শরীর কি ডিটক্সিফাইং হয়, মানে আমাদের শরীরে টক্সিক সাবস্টেন্স সেটা আছে কার্বন ডাই অক্সাইড মাধ্যমে বেরিয়ে যায়। তারপর হলো যকৃৎ, যেটা কি করে? আমাদের অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপাদনে সাহায্য করছে। ক্লিয়ার? আশা করি সব। তারপর আমরা জানবো অর্নিথিন চক্র। অর্নিথিন চক্র কি? যে চক্রটা যকৃতে অ্যামোনিয়া আমরা এই যে যে যকৃৎটা আমাদের সহায়কারী অঙ্গ হিসেবে কাজ করছে, তো যকৃতের মধ্যে আর একটা সাইকেল হয়, এই যে অ্যামোনিয়া ইউরিয়া উৎপন্ন হচ্ছে, এই যে প্রক্রিয়াটাকে আমরা বলবো অর্নিথিন পরীক্ষা, অর্নিথিন চক্র। এটা কিন্তু পরীক্ষার সময় অনেক সময় দিয়ে থাকে যে অর্নিথিন সাইকেল, এটা কার সাথে মানে কোথায় কোন বডি পার্টসে হয়। তাহলে অর্নিথিন সাইকেলটা কিন্তু আমাদের যকৃতে হয়। ক্লিয়ার? চলে আসছি আমরা নেক্সট স্লাইডে। এবার আমরা দেখবো যে মানুষের রেচনতন্ত্রের গঠন। এই যে দেখতে পাচ্ছেন যে একটা মানুষ, এই মানুষের রেচনতন্ত্রে কি থাকছে? এই যে এই একটা একজোড়া কি থাকছে? বৃক্ক থাকছে, একজোড়া গুবলিনী থাকছে। আর এই যে ইউরেটার মানে এই যে এই অংশটাকে আমরা কি বলি? ইউরেটার, বা এটা হলো গুবলিনী। এটা হলো গুবলিনী, ঠিক আছে? তাহলে আমাদের এই মানুষের রেচনতন্ত্রটা জোড়া বৃক্ক, গুবিনী, তারপর রয়েছে মূত্রাশয় বা ইউরিনারি ব্লাডার, আর মূত্র নালী নিয়ে গঠিত। ঠিক আছে? এবার আমরা জানবো যে কিডনিটা কোথায় থাকে? কিডনিটা দেখতেই পাচ্ছেন পেটে। তাহলে ভূগর্ভ গহ্বরের কটি অঞ্চলে থাকে এটা? আর এটা মেরুদণ্ডের দুপাশে অবস্থিত শিম মতো আকৃতির লালচে খয়েরি অঙ্গ। ঠিক আছে? শিম বীজটা, শিমের দানাকে যদি আমরা বাদামি করে দিই, তো নীল দানার মতো দেখতে অনেক সময় রাজমা যদি দেখে ওরকম কিডনি। তাহলে বোঝা গেছে এর অবস্থান কোথায়? বৃক্ক দুটি রেট্রোপরিটোনিয়াল অর্থাৎ পেরিটোনিয়াল পর্দার বাইরে অবস্থিত হয়। ঠিক আছে? আমাদের যে এই যে বৃক্কটা থাকে সেটা আমাদের রেট্রোপেরিটোনিয়াল পর্দা মানে পর্দার বাইরে অবস্থিত হয়। আর বৃক্কের কোণটি কি বলছে? এই যে দেখুন, এই যে লম্ব ছেড়ে এটা একটা বৃক্ষের লম্ব ছেদ করে একটা ইমেজ দেওয়া হয়েছে। তো এই যে বাইরের অংশটা, এটাকে বলছে যে আপনার রেনাল ক্যাপসুল। এই যে ক্যাপসুল বা ফাইব্রাস ক্যাপসুল, এই রেনাল ক্যাপসুল নামক এই তন্তুময় আবরণী দ্বারা বৃক্ক আবৃত থাকে। ঠিক আছে? আর দেখুন এই বৃক্কের মধ্যে আরো যে পার্টস গুলো থাকে, দেখুন এই যে এর সাথে
এই 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 যে এই যে এরকম এরকম খাঁজগুলো, এগুলোকে এক একটাকে বলা হয় পিরামিড, রেনাল পিরামিড বলা হয়। তার সাথে আবার প্যাপিলা যুক্ত হয়, আর এর সাথে আবার আর্টারি ভেন থাকে। এই যে এইখানে আবার এই জায়গাটায় হাইলাম বলে একটা অংশ থাকে, যেখান থেকে এই আর্টারি আর ভেন গুলো চলে যাচ্ছে। আমরা নেক্সট স্লাইডে জানবো আরো একটু ডিটেলস। চলে আসি আমরা নেক্সট স্লাইড। এবার পরবর্তী স্লাইডে এই দেখুন বৃক্কের একটা আরো ক্লিয়ার, আরো জুম করে আপনাদের জন্য দেখানো হয়েছে বৃক্কের গঠন। তাহলে বৃক্কের লম্বচ্ছেদের বাইরের দিকের গাঢ় অঞ্চলকে, এই যে এটা কি দেখতে পাচ্ছেন, দেখুন এই যে একটা বৃক্ক, এই বাইরের বাইরের যেই অংশ, সেটা তো জানলাম যে এই বাইরে যেইটা, তাকে আমরা কি বলবো, যে তাকে আমরা বলবো যে রেনাল ক্যাপসুল, তাই না? এই যে তাকে আমরা এই রেনাল রেনাল ক্যাপসুল বলছি। এবার এই দেখুন এই যে ত্রিভুজাকার অংশগুলো, সেগুলো তো কি বলা হয়, তাকে পিরামিড, এই যে পিরামিড বলা হয় এই অংশগুলো। এবার এই পিরামিড অংশের মধ্যে দেখুন কিছুটা লাল, ডার্ক লাল আছে, কিছুটা হালকা কালারের লাল ধরনের আছে। এই যে দেখুন এই জায়গাগুলো দেখুন, এইগুলো হলো হালকা হালকা লালচে, আর এই বাইরের দিকের এগুলো হলো মানে ডার্ক কালার। তাহলে এই যে ভেতরের দিকে, মানে এই বাইরের দিকে যে গাঢ় অঞ্চলটা থাকছে, তাকে আমরা বলবো কর্টেক্স। আর যে ভেতরের দিকে, যে ভেতরের দিকে যে হালকা, ভেতরের দিকে হালকা অঞ্চলকে আমরা বলবো মেডুলা। ক্লিয়ার? এবার আমরা জানবো রেনাল পিরামিডটা কি। রেনাল পিরামিডটা হলো এই যে অংশগুলো রয়েছে না, এই যে এই পিরামিডের আকারে ত্রিভুজ আকৃতির মতো, সেরকম 8 থেকে 12টি পিরামিড সদৃশ গঠন দেখা যায়, ঠিক আছে? তাকেই আমরা বলবো কি, এই রেনাল পিরামিড। ক্লিয়ার? এই যে অংশগুলো, এই যে দেখুন এখানে 8টা আছে, 1 2 3 4 5 6 7 8, এরকম এই 8 থেকে 12টা পিরামিড সদৃশ যে গঠন থাকে, তাকেই আমরা বলবো রেনাল পিরামিড। ঠিক আছে? ক্লিয়ার? তারপর আমরা জানবো রেনাল প্যাপিলিটা কি। রেনাল প্যাপিলাটা হলো যেটা রেনাল পিরামিডের অগ্রভাগে, মানে এই যে রেনাল পিরামিড, তার এই অগ্রভাগে, ঠিক আছে, অগ্রভাগে, যা রেনাল পেলভিসে উন্মুক্ত হয়। এই যে পেলভিস কোথায় দেখুন, এই যে এই মাঝখানের এই জায়গাটা, সেটাকে বলছে এই যে রেনাল পেলভিস। তাহলে এই এই অগ্রভাগ থেকে যেটা এইখানে উন্মুক্ত হচ্ছে, সেটাকে বলবো আমরা রেনাল প্যাপিলা। আশা করছি আগের ইমেজে ছিল, এই দেখুন এই যে আগের ইমেজটায় এই রেনাল প্যাপিলা অপশনটা রয়েছে, এই যে এই জায়গাগুলোতে বলছে। মানে এই রেনাল পেলভিসে, যে এই রেনাল পিরামিডের, যেটা রেনাল পিরামিডের অগ্রভাগ থেকে যেটা এই রেনাল পেলভিসে উন্মুক্ত হচ্ছে, সেটাই হলো রেনাল প্যাপিলা। ক্লিয়ার? এবার আমরা জানবো রেনাল পেলভিস। তাহলে রেনাল পেলভিস এই যে এই জায়গাটাকে বলছে, যেটা কি, যে বৃক্ষের হাইলাম অঞ্চলে অবস্থিত ফানেল আকৃতির গহ্বর, যেখানে মুক্ত জমা হয়, যা থেকে গভীনিটা উৎপন্ন হচ্ছে। দেখুন এই যে এই জায়গাটা খানিকটা কি ফানেলের মতো না, তো তার জন্যই ফানেল আকৃতির, তাই সেটাকে বলছে রেনাল পেলভিস। আর এখান থেকে কি হচ্ছে, এখান থেকে আবার এই যে গোবিনী উৎপন্ন হচ্ছে। কেন, এই ইউরেটারটাই কি গোবিনী, গোবিনী গোবিনী। এখানে কি হচ্ছে, মূত্রটা জমা রাখতে সাহায্য করছে এই জায়গাটা, আর এটা কি খানিকটা ফানেল আকৃতির দেখতে। এবার হাইলামটা কি বলছে, বৃক্কের অবতল অংশের খাঁজ, যার মধ্য দিয়ে রেনাল ধমনী ও স্নায়ু প্রবেশ করে এবং রেনাল শিরা ও গোবিনী নির্গত হয়। ঠিক আছে? এই যে এখানটা, এই যে এই জায়গাটা না অবস্থিত, দেখুন এই ইমেজটাতে, যে এই হাইলাম, এই যে এই জায়গাটা, ঠিক আছে, যে যেখানটায়, মানে এই যে যেখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে এই শিরা আর ভেন আর আর্টারি রয়েছে, মানে শিরা আর ধমনী, সেখানে যেই মানে এই জায়গাটায় থাকবে হলো আপনার এই হাইলাম নামক অংশটা, ঠিক আছে, খাঁজটা, যেটা যার মধ্যে থেকে আমাদের রেনাল ধমনী ও স্নায়ু প্রবেশ করবে। যে আমাদের তাহলে কিডনির মধ্যেও কি করবে, রেনাল ধমনী আর স্নায়ুটা প্রবেশ করবে, আর রেনাল শিরা গোবিনী থেকে নির্গত হবে। ক্লিয়ার? চলে চলে আসি নেক্সট স্লাইডে। এবার আমরা দেখবো নেফ্রন। এই যে আমরা যে দেখলাম কিডনির মধ্যে তো নেফ্রন রয়েছে,
অসংখ্য সংখ্যক, তো সেটা কি? নেফ্রনটা কি? নেফ্রনটা হলো আমাদের বৃক্কের গঠনগত ও কার্যগত একক। ঠিক আছে, বৃক্ষের এই গঠনগত কার্যগত একক যা মূত্র উৎপাদনে আমাদের সাহায্য করে। ক্লিয়ার? আর এই যে আমাদের প্রতিটা বৃক্ক বা কিডনি, তার মধ্যে কটা 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। আমাদের এই যে কিডনি, তার মধ্যে প্রায়, মানে এই প্রতিটা কিডনির মধ্যে প্রায় 10 থেকে 12 লক্ষ আমাদের নেফ্রন থাকে। আর নেফ্রনটাকেই আমাদের বৃক্কের গত কার্যগত একক বলছি। এবার নেফ্রনের কটা অংশ? নেফ্রনের দুটো অংশ থাকে, একটা হলো ম্যালপিজিয়ান কর্পাসাল, একটা ম্যালপিজিয়ান কর্পাসাল, আর একটা হলো বৃক্কীয় নালিকা। তাহলে এই আমাদের নেফ্রনের দুটো অংশ, একটা হলো ম্যালপিজিয়ান নালিকা আর একটা হলো বৃক্কীয় নালিকা। দেখুন আমরা এখানে একটা ইমেজ দিয়েছি, একটা নেফ্রনের ছবি। এই পরের পরের পার্টে আমরা আরো আলোচনা করব যে আমাদের এই যে এই অংশটাকে বলা হয় গ্লোমেরুলাস। তারপরে সেটাকে একটা এই যে কাপের কাপ শেপ একটা ইয়ে থাকে, সেটাকে বলা হয় আমাদের বার্ম্যান ক্যাপসুল। তারপরে কাছে যেটা থাকছে প্রক্সিমাল কনভ্লুয়েন্ট টিউবিউল বা নিকটবর্তী সংবহন নালিকা। তারপর থাকছে আমাদের হেনলি লুপ। তারপর থাকছে আমাদের দূরবর্তী এই যে এই অংশটা। আর এটা হলো হেনলি লুপ, এই ইউ আকৃতির যে শেপটা। আর এটা থাকছে লাস্ট সংগ্রহ নালী। ঠিক আছে, আমরা নেক্সট এইটাতে দেখবো সেটা। ক্লিয়ার? এই যে যে এই দেখুন, আমরা চলে এসেছি নেক্সট পার্টে, যে আমাদের এই যে নেফ্রনের দুটো ভাগ, যে ম্যালপিজিয়ান নালিকা আর ম্যালপিজিয়ান কর্পাসাল আর বৃক্কীয় নালিকা, তার মধ্যে ফার্স্ট পার্টটা পড়বো আমরা ম্যালপিজিয়ান কর্পাসাল। তাহলে ম্যালপিজিয়ান কর্পাসাল যেটা, সেটা আবার গ্লোমেরুলাস এবং বাউম্যান ক্যাপসুল নিয়ে গঠিত। ক্লিয়ার? তাহলে আমাদের যে ম্যালপিজিয়ান, এই যে ছবিটা একটা নেফ্রনে দেখতে পাচ্ছেন, এই নেফ্রনে এই যে ভেতরের অংশটা, সেটাকে আমরা কি বলবো? গ্লোমেরুলাস। গ্লো আমরা বলবো গ্লোমেরুলাস। ক্লিয়ার? আর সেই আর এই গ্লোমেরুলাস, আর তার আর তাকে এর মধ্যে থাকছে অন্তর্বাহী, অন্তর্মুখী ও বহির্মুখী দুটো এই এই যে অন্তর্মুখী আর বহির্মুখী এই দুটো পার্ট থাকছে এর মধ্যে যুক্ত। বহির্মুখী ধমনিকা বা অন্তর্মুখী ধমনিকা এই দুটো পার্ট থাকছে। ঠিক আছে, এই যে অ্যাফারেন্ট, অ্যাফারেন্ট হলো এটা অন্তর্মুখী, অ্যাফারেন্ট হলো অন্তর্মুখী। আর ইফারেন্ট হলো বহির্মুখী। ক্লিয়ার? আর এই যে অংশটা থাকছে পেয়ারা আকৃতি, সেটা হলো আমাদের বাউল ক্যাপসুল। ক্লিয়ার? আর এই যে তারপরের এই অংশটা যেটা, সেইটা হলো আমাদের নিকটবর্তী সংগ্রহ নালিকার। নিকটবর্তী লিখছে, নিকট। তারপর এই যে দেখুন, এই ইউ আকৃতির যেটা, এই ইউ আকৃতির যে পার্টটা, সেটা হলো হেনলির লুপ। হেনলির লুপ। আর এইটা হলো এই যে অংশটা, সেটা হলো দূরবর্তী। ঠিক আছে, দূরবর্তী।
আর লাস্টে এটা হলো সংগ্রাহী নালিকা, সংগ্রাহী। ক্লিয়ার? তাহলে এটা হলো একটা নেফ্রন। নেফ্রনের তো আমাদের প্রথমে আমরা জানবো যে এই যে নেফ্রনের যে দুটো ভাগ, নেফ্রনের যে দুটো ভাগ, যে ম্যালপিজিয়ান কর্পাসাল আর বাউম্যান, এই ম্যালপিজিয়ান কর্পাসাল আর জানলাম যে সংগ্রাহী নালিকা, যে পরবর্তীতে যে বৃক্ষীয় নালিকা, এই যে দুটো ভাগ, তার মধ্যে আমরা প্রথম পার্টটা জানবো যে এই স্লাইডে, যে ম্যালপিজিয়ান কর্পাসাল সেটা আবার এই গ্লোমেরুলাস, ভেতরে এই গ্লোমেরুলাসটা আর বাউমেন ক্যাপসুল, এই দুটো পার্ট নিয়ে গঠিত। এবার আমরা দেখে নিই গ্লোমেরুলাসটা কি বলছে। যে গ্লোমেরুলাসটা হলো মানে এই যে ভেতরে যে অংশটা গ্লোমেরুলাস, সেটা হলো বাউমান ক্যাপসুল, এই বাইরের যে পেয়ালা আকৃতির যেটা, তার মধ্যে কি থাকছে গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাসটা ওই বাউমেন ক্যাপসুলের মধ্যে অবস্থিত। এটি অন্তর্মুখী ধমনী, এই যে অন্তর্মুখী, এটা অন্তর্মুখী অ্যারোটা এইদিকে যাচ্ছে, আর বহির্মুখী অ্যারোটা বাইরের দিকে। তাহলে এই অন্তর্মুখী আর বহির্মুখী এই দ্বারা গঠিত একগুচ্ছ রক্ত জালক। ক্লিয়ার? আর এই যে অন্তর্মুখী ধমনিকা, এই যে ধমনিকা অন্তর্মুখী যাচ্ছে, সেই ধমনিকা, এই অন্তর্মুখী ধমনিকার ব্যাস বহির্মুখী ধমনিকার ব্যাসের চেয়ে বড় হয়। দেখুন যদি একটু দেখেন তাহলে এইটা না একটুখানি মোটা হয়, আর এটা একটু সরু হয়, মানে অন্তর্মুখী যেটা তার ব্যাসটা বহির্মুখীর থেকে একটু বেশি হবে। ক্লিয়ার? তারপর আমরা জানবো যে বাউমেন ক্যাপসুল, এই যে পেয়ালা আকৃতি যেটা, যে এই গ্লোমেরুলাস যেটা, এই গ্লোমেরুলাসটাকে বেষ্টন করে কি থাকে, যে দ্বিস্তরীয় যে পেয়ালা আকৃতির অংশ, তাকে আমরা বলছি বাউম্যান ক্যাপসুল। ক্লিয়ার? এবার আমরা জানবো যে বৃক্ষীয় নালিকা। ঠিক আছে? বৃক্ষীয় নালিকার কি কি পার্ট? বৃক্ষীয় নালিকা হলো নিকটবর্তী সংগ্রহ নালিকা। এই যে এই জায়গাটাকে আমরা বলবো পিসিটি বা নিকটবর্তী সংগ্রহ নালিকা। তারপর হলো হেনলির লুপ, এই যে হেনলি লুপ, আর এটা হলো আমাদের ডিসিটি বা ডিস্টাল। ঠিক আছে? ডিস্টাল আমাদের কনভিউলের টিবিউল, আর পিসিটি হলো প্রক্সিমাল কনভিউলের টিবিউল। আর আমাদের কালেক্টিং ক্লিয়ার? তাহলে এই যে আমাদের বৃক্ষীয় নালিকার যে ভাগগুলো, যে প্রথম পার্টটা যেটা আমরা জানবো যে পিসিটি বা প্রক্সিমাল কনভিউলেন্ট টিবিউল, সেটা কি বাউমান ক্যাপসুল। এই যে বাউমান ক্যাপসুল, এই যে তার পরবর্তী যে অংশটা, সেটা হলো কি আমাদের এই প্রক্সিমাল কনভিউলেন্ট টিবিউলের অংশ। এর অন্তঃপ্রাচীরে ব্রাশ বর্ডার থাকায় পুনঃশোষণ তল বৃদ্ধি পায়। এটা কি করে, যেহেতু ব্রাশ বর্ডারটা থাকে, তাই পুনঃশোষণ মানে শোষণ হওয়ার পরে সাহায্য করে। তারপর আমরা দেখবো যে হেনলি লুপ সম্পর্কে। হেনলি লুপ, এই যে ইউ শেপের যে অংশটা, ইউ, তাকে বলছি। তাহলে পিসিটি যেই নিকটবর্তী সংগ্রহ নালিকা, তারপরে এই যে পার্টটা, সেটা হলো আমাদের হেনলি লুপ। এটা কিরকম হয়, এই পিসিটির পরবর্তী ইউর আকৃতির অংশ, যার একটি নিম্নগামী ও একটি ঊর্ধ্বগামী বাহু থাকে। ঠিক আছে? যার একটা নিম্নগামী ঊর্ধ্বগামী একটা বাহু থাকছে। তারপর আমরা জানবো যে কনভ্যুলেটিভ লুপ, এই যে এই হেনলি লুপের পরবর্তী এই যে পেঁচানো অংশ, সেটাকেই আমরা কি বলবো, ডিস্টাল কনভুলের। ক্লিয়ার? তারপরে যা এটা আবার কোথাও উন্মুক্ত হচ্ছে, এইটা উন্মুক্ত হচ্ছে আমাদের এই সংগ্রাহী নালিকা বা কালেক্টিং ডাক্টে। তাহলে আমাদের এখান থেকে কি কি জানলাম, আমাদের এই পার্টটা থেকে আমাদের এই নেফ্রনের যেই ইমেজ, সেখান থেকে আমরা কি কি জানলাম, যে নেফ্রন আমাদের দুটি ভাগ, একটা হলো ম্যালপিজিয়ান কর্পাসল, একটা হলো বৃক্ষীয় নালিকা। এই ম্যালপিজিয়ান কর্পাসলের মধ্যে একটা অংশ থাকছে গ্লোমেরুলাস, একটা থাকছে ক্যাপসুল। এই যে বাউম্যান ক্যাপসুল, যে এই মানে এই যে বাউম্যান ক্যাপসুলের মধ্যে একটু ও মেরুলাসটা থাকছে, মানে এখানে নিয়ে আসছে অন্তর্মুখী আর বহির্মুখী মাধ্যমে ঢুকছে, সেখান থেকে কি হচ্ছে, সেখানে পরের অংশটা চলে আসছে। তাহলে এইটুকু পার্ট আমাদের কি হয়ে গেল ম্যালপিজিয়ান কর্পাসলের মধ্যে। তারপর আবার আমরা চলে আসলাম যে
এর পরের অংশটা চলে আসলাম এই পিসিটি, প্রক্সিমাল কনভুলেন্ট টিবিউল। এটা হলো বৃক্কীয় নালিকার প্রথম অংশ, সেটা আমাদের কি করে পুনঃশোষণের সাহায্য করে। সেখান থেকে আমরা আবার ইউ আকৃতির একটা অংশ হবে, সেই ইউ আকৃতির অংশ আবার এখান থেকে গিয়ে পরবর্তীতে সেটা আবার কি করবে, উন্মুক্ত হবে। ক্লিয়ার? এই পরবর্তী যে অংশটা সেটা হলো ডিস্টাল কনভুলেট, আর লাস্টে গিয়ে কালেক্টিং ডাক্টে উন্মুক্ত হবে। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার। এবার আমরা চলে আসি নেক্সট পয়েন্টে। এবার আমরা জানবো যে বৃক্কের যে প্রসেস অফ ইউরিন ফর্মেশন, মূত্র উৎপাদন পদ্ধতি। ঠিক আছে, আমাদের এই যে দেখুন এই ছবিটা আগেও রেখেছি, যে এখানে এই এই বিভিন্ন অংশ যে গ্লোমেরুলাস, তারপরে বাউমেন ক্যাপসুল, তারপরে প্রক্সিমাল কনভুলেন্ট টিবিউল, তারপর লুপ, তারপর ডিস্টাল কনভুলেন্ট টিবিউল, তারপরে এই যে কালেক্টিং ডাক্ট, এই যে অংশগুলো, সেই অংশগুলো আমাদের কি কি ফাংশন করছে, এই প্রতিটা জায়গা থেকেই না কিছুটা মিনারেল মানে শোষণ হচ্ছে, সেইগুলো আমরা তারপরে গিয়ে তো এক্সক্রিয়েট হচ্ছে, এক্সক্রিয়েশন হয়ে মানে ইউরিন আকারে, সেই যে কিভাবে মূত্র উৎপাদন হচ্ছে সেটাই আমরা জানি। তাহলে এই মূত্র উৎপাদন তিনটি ধাপে সম্পন্ন হয়। ক্লিয়ার? একটা প্রথম ধাপটা হলো গ্লোমেরুলার পরিস্রাবণ। প্রথমে আমরা জানবো গ্লোমেরুলার পরিস্রাবণ, সেকেন্ডটা জানবো নালিকার পুনঃশোষণ, ব্যাপারটা হলো নালিকার ক্ষরণ। ক্লিয়ার? তাহলে প্রথমটা আমাদের গ্লোমেরুলাসের মাধ্যমে গ্লোমেরুলাস পরিস্রাবণ করব, গ্লোমেরুলাসে পরিস্রাবণ হবে, তারপর নালিকার কি হবে, নালিকায় পুনঃশোষণ হবে, তারপর নালিকার ক্ষরণ হবে। এই তিনটে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই উচ্চ উৎপাদন হবে। তো চলুন একটু দেখে নিই কি 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 আমরা হয় প্রসেস গুলো। ইংলিশে যাকে বলবো আমরা গ্লোমেরুলার ফিল্ট্রেশন বা আলট্রা ফিল্ট্রেশন। ঠিক আছে, আলট্রা ফিল্ট্রেশন প্রসেস, সেটা কি বলছে, গ্লোমেরুলাসের উচ্চ রক্তচাপের ফলে রক্ত থেকে জল, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, খনিজ লবণ, ইউরিয়া ইত্যাদি কি হয়, পরিস্রুত হয়ে আমাদের বাউম্যান ক্যাপসুলে প্রবেশ করে। ক্লিয়ার? তাহলে আমাদের এই গ্লোমেরুলাসে যখন উচ্চ রক্তচাপ বেড়ে যায় তখন এই আমাদের জল, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড আর খনিজ লবণ, ইউরিয়া, এগুলো কি করে, এগুলো আমাদের পরিশ্রুত হয়, পরিশ্রুত হয়ে কোথায় আসে, আমাদের এই বাউম্যান ক্যাপসুলে, মানে পেয়ালা আকৃতির যে জায়গাটা সেখানে চলে আসে। ক্লিয়ার? এই পরিশ্রুত তরলকে আমরা কি বলবো, গ্লোমেরুলার ফিল্টার বা প্রাথমিক মূত্র বলবো। ফার্স্ট যে ফিল্ট্রেশনটা হচ্ছে তাকে আমরা বলবো প্রাথমিক মূত্র বা গ্লোমেরুলার ফিল্ট্রেট। ক্লিয়ার? তারপরে পয়েন্ট হলো জিএফআর বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। জিএফআর বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, সেটা কি প্রতি মিনিটে উভয় বৃক্কে উৎপন্ন ফিল্ট্রেটের পরিমাণ। ঠিক আছে, যে প্রতি মিনিটে যেই প্রতি মিনিটে বৃক্কে যে ফিল্ট্রেশন হবে সেটাকেই বলবো জিএফআর। সেটা কত, সেটা গড়ে প্রায় 125 ml পার মিনিট বা 180 লিটার পার ডে। ঠিক আছে, আমাদের দিনে তাহলে 180 লিটার ফিল্ট্রেশন হবে, বা আমাদের 8 মিনিটে 125 ml করে। ক্লিয়ার? চলে আসি আমরা সেকেন্ড মানে সেকেন্ড স্টেজে। আমাদের ফার্স্ট স্টেজ তাহলে হয়ে গেল, গ্লোমেরুলার কি করলো, ওটা পরিস্রাবক করে দিল, মানে পরিশ্রুত হয়ে গেল, সেটা হয়ে চলে আসলো আমাদের নালিকার মানে পুনঃশোষণ এই স্টেজে। সেখানে কি হবে, এই গ্লোমেরুলার ফিল্ট্রেটের প্রায় 99% কি করে, প্রয়োজনীয় যে পদার্থগুলো থাকছে মানে জল, গ্লুকোজ, অ্যামোনিয়া, মানে অ্যামাইনো অ্যাসিড, লবণ, এগুলো কি করে বৃক্কীয় নালিকা দ্বারা পুনরায় শোষিত হয়ে রক্তে ফিরে যায়। ঠিক আছে, পরিশ্রুত অংশটা সেগুলো আবার কি হচ্ছে, পরিশ্রুত হয়ে রক্তে চলে যাচ্ছে। তারপর আমাদের বৃক্কীয় নালিকার এই পিসিটির কাজ। এবার পিসিটি তে আসলো যখন, মানে আমাদের এই যখন এই অংশটা যখন আসলো, এটা পিসিটি, এটা হলো হেলিকো, এটা এই যে পার্টটা এটা বলছে ডিসিটি, আর এটা হলো সিডি, কালেক্টিং ড্রাগ। ঠিক আছে, তা আমাদের যখন এই অংশে আসলো, সেই অংশে কি করে, এই অংশে সর্বাধিক পুনঃশোষণ ঘটে। মানে কত পার্সেন্ট, 70 থেকে 80% পুনঃশোষণ হবে। ঠিক আছে, প্রক্সিমাল কনভুলেন্ট এই অংশে আমাদের 70 থেকে 80% এটা পুনঃশোষণ হবে, আর এই গ্লুকোজ ও অ্যামাইনো অ্যাসিড সম্পূর্ণ শোষিত হবে।
এই পিসিটি অংশ কি হবে, গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড সম্পূর্ণ শোষিত হবে। তারপরে স্টেজ এই যে ইউ আকৃতিতে স্টেজটা রয়েছে কি হেনলি লুপ। হেনলি লুপ যেটা জল ও লবণের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করছে। তাহলে আমাদের যে ইউ আকৃতির রয়েছে জায়গাটা যেটাকে আমরা বলি হেনলি লুপ, সেটা আমাদের কি করে, জল ও লবণের ভারসাম্যটা রাখতে সাহায্য করছে। তার নেক্সট স্টেজ কি, নেক্সট স্টেজ হলো ডিসিটি বা সংগ্রাহী নালিকা। ডিসিটি মানে যেটা হলো ডিস্টেন্স কনভুলেন্ট টিবিউল, যেটা এইটা ডিস্টাল কনভুলেন্ট টিবিউলস, সেটা কি করছে, আমাদের প্রয়োজনীয় জল ও সোডিয়ামকে পুনঃশোষণ করতে সাহায্য করছে। এই এই লাস্টের এই সংগ্রহী নালিকা সেই কাজটাই করে থাকে। ক্লিয়ার? এবার আমরা থার্ড স্টেজে চলে আসি। থার্ড স্টেজটা হলো নালিকার ক্ষরণ, বাট ইংলিশে যেই টার্মটাকে বলবো টিবিউলার সিক্রেশন। সেটা আমাদের কি করে, সেটা আমাদের রক্তচালক থেকে কিছু বর্জ্য পদার্থ যেমন প্লাস আয়ন, পটাশিয়াম আয়ন, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন এবং ওষুধ বিক্রিয় নালিকার ক্ষরণকারী কোষ দ্বারা সক্রিয়ভাবে ফিল্ট্রেট হয়ে, মানে ফিল্ট্রেশনের মাধ্যমে ক্ষরিত হয়। ক্লিয়ার? আর এটা কি করছে, এই প্রক্রিয়ায় দেহের অ্যাসিড, ক্ষার ও আয়নিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে। তাহলে আমাদের এই নালিকার ক্ষরণের মাধ্যমে আমাদের এটা ব্যালেন্সিং এর কাজ করছে। ক্লিয়ার? তাহলে আমাদের তিনটে যেই মূত্র উৎপাদনের প্রক্রিয়া, গ্লোমেরুলাসের পরিস্রাবন, তারপর আমাদের এই নালিকায় যে পুনঃশোষণ হয়, যে এই যে পিসিটি এলইডি বা ডিসিটি সেখানে পরিস্থিত হচ্ছে, তারপর আবার কি হচ্ছে, নালিকায় ক্ষরণ হচ্ছে, মানে সেখানে গিয়ে আমাদের ব্যালেন্সিং করতে সাহায্য করছে। আর যে আছে সেগুলোর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে। এইভাবে আমাদের মূত্র উৎপাদন হচ্ছে। আশা করছি ক্লিয়ার। পরের পয়েন্টে চলে আসি। পরেরটা আমরা যেটা জানবো যে মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ আর হরমোন। ঠিক আছে? তা আমাদের এই ফার্স্টে আমরা একটু দেখি কাউন্টার কারেন্ট মেকানিজমটা কি। কাউন্টার কারেন্ট মেকানিজম, এখান থেকে কোশ্চেন আসে যে কাউন্টার কারেন্ট মেকানিজমটা কি। সেটা কি, যে হেনরি আর এবং ভাসারেক্টর মাধ্যমে বৃক্কের মেরুলা অংশের উচ্চ অভিস্রবণ চাপ বজায় থাকে, যা জল পুনঃশোষণ ও মূত্রকে গাঢ় করতে সাহায্য করে। ক্লিয়ার? তাকেই আমরা বলবো কাউন্টার কারেন্ট মেকানিজম। মানে আমাদের যেই মূত্রের ডেন্সিটি মানে গাঢ়ত্বটা, সেটা করতে সাহায্য করছে। জল পুনঃশোষণ মানে জলটাকে পুনঃশোষিত, জল যদি বেশি সিক্রেট হয়ে যাবে তাহলে তো গাঢ়ত্ব ভাবটা থাকবে না। জলটাকে যতটা পুনঃশোষণ করলে কি হবে, তাহলে রটা পড়ে থাকছে ইউরিয়াটা, তো সেটা হয়, তার সেটাকে সাহায্য করছে। এইটিং মেকানিজম তাকেই আমরা বলবো কারেন্ট মেকানিজম। ক্লিয়ার? এবার আমরা দেখবো যে আমাদের এখানে বৃক্কে কি কি হরমোন রিলিজ হয় বৃক্কের থেকে। এখানে কিছু ইম্পর্টেন্ট অনেক সময় কনফিউশন ক্রিয়েট করে। এই যে এডিএইচ হরমোন, এর ফুল ফর্মটা প্রথমে মনে রাখতে হবে। এডিএইচ হলো অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইইউরেটিক হরমোন হলো এডিএইচ এর ফুল ফর্ম। আর বা এটাকে ভেসোপ্রেসিনও বলে। অনেক সময় দেয় পরীক্ষায় যে ভেসোপ্রেসিন হরমোনটা কোথা থেকে সিক্রেট হয়েছে, তো এটা কিন্তু কিডনি হরমোন। ক্লিয়ার? তো এই এডি মানে কিডনিতে প্রভাব বিস্তার করে, কিডনি প্রভাব বিস্তারকারী হরমোন হলো এডিএইচ। তা এটা কোথায়, পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হচ্ছে। এই হরমোন ডিসিটি ও সংগ্রাহী নালিকায় জলের প্রতি ভেদ্যতা বৃদ্ধি করে, জল পুনঃশোষণ বাড়ে এবং ঘন মূত্র উৎপাদন করতে সাহায্য করে। এটা হলো এডিএইচ এর ফাংশন। আর এর অভাবে কি হয়, এর অভাবে জল পুনঃশোষণ কমে যায়, ফলে লঘুমূত্র বা বহুমূত্র, যাকে আমরা কি বলি, যে বহুমূত্র মানে কি, বারবার যে ইউরিনের প্রবণতা, সেটা কোন রোগের ক্ষেত্রে দেখা যায়, ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ, যেটা সেটার কারণে হয়। সেটা কিসের জন্য হয়, যখন আমাদের শরীরে এডিএইচ হরমোনটার পরিমাণটা কমে যায়, তখন কি করে আমাদের যে ইউরিনারি ব্লাডারে বা তার আগের স্টেজেও ইউরিনটা বেশি ধরে রাখতে পারে না বা ফিল্ট্রেশন করে মানে পুনঃশোষণ করতে পারে না, তার ফলে আমাদের বেশি মূত্র বেরিয়ে যায় শরীর থেকে। ক্লিয়ার? চলে আসি আমরা নেক্সট পয়েন্টে। তো পরে যেটা জানবো যে অ্যালডোস্টেরন হরমোন। এই অ্যালডোস্টেরন হরমোন এটাও কি, এটা অ্যাড্রিনাল কর্টেক্স থেকে ক্ষরিত হয়। এটি ডিসিটি থেকে সোডিয়াম আর জলের পুনঃশোষণ বাড়ায়,
এবং পটাশিয়ামটাকে ক্ষরণ করে ফলে রক্তচাপ বৃদ্ধি পায়। ঠিক আছে, আমাদের এই কিডনিতে এই অ্যাড্রিনাল কর্টেক্স থেকে ক্ষরিত হয়, সেটা আমাদের ডিসিটি মানে ডিস্টাল কনভুলেন্ট টিবিউল বা যে দূরবর্তী সংগ্রহ নালিকা, সেখানে কি করছে, সোডিয়াম আর জলের পুনঃশোষণটাকে বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে ও কি করছে, তাহলে আমাদের শরীর থেকে সোডিয়ামটাকে বার হতে দিল না, সোডিয়াম আর যে জলের পুনঃশোষণটাকে বাড়িয়ে দিল, মানে পুনঃশোষণ করে আমাদের রক্তে ফিরিয়ে দিল, আর এই পটাশিয়াম ক্ষরণটা বাড়িয়ে দিল। তাহলে যখন আমাদের সোডিয়ামটা হরমোনটা যখন আমাদের সোডিয়ামটাকে পুনঃশোষণ করে রক্তে আবার দিয়ে দিল, মানে কি আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাবে। ব্লাড প্রেশার কিসের সাথে যুক্ত, মানে আমাদের ব্লাড প্রেশার মাপ দেখবেন, আমরা যখন লো বলি না আমাদের দুর্বল লাগছে, প্রেশার লো হয়ে গেছে, তখন আমরা কি খাই, মানে নুন চিনির জল, নুনে কি আছে, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম। তো আমাদের যখন মানে পুনঃশোষণ করে সোডিয়ামটাকে রক্তে ফিরিয়ে দিচ্ছে, তাহলে আমাদের রক্তে যখন সোডিয়ামের মাত্রাটা বেড়ে গেল, তাহলে তো আমাদের হাই প্রেশার বেড়ে যাবে না, একটা দেখেছেন তো, একটার সাথে একটা ইন্টার রিলেটেড। এর জন্য আমাদের রক্তচাপটা বৃদ্ধি পায়। ক্লিয়ার? আশা করছি। এবার আমরা চলে আসি যে মিকচুরেশন একটা প্রসেস, মিকচুরেশন সম্পর্কে একটু পরীক্ষা করেছিল, একদমই খুব ইজি থাকে না, শুধু বলবেন যে লিখের গঠনগত বানানগত একক এত সহজ। এই মিকচুরেশনটা কি সেটা একটু দেখে নিন। মিকচুরেশন হলো মূত্রাশয় পূর্ণ হলে স্নায়বিক উত্তেজনার মাধ্যমে মূত্রত্যাগের প্রক্রিয়াকে মিকচুরেশন বলে। যে মূত্রাশয় মানে এই মূত্রাশয় যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন সেখান থেকে যে মূত্রত্যাগের যে এই যে স্নায়বিক উত্তেজনার মাধ্যমে যে মূত্রত্যাগ বারবার যে পায়, যে এই যে সেন্সেশনটা, সেইটাকে আমরা বলবো মিকচুরেশন। ক্লিয়ার? এই মিকচুরেশন টার্মটা খুব ইম্পর্টেন্ট। আশা করছি আজকের টপিকটা বোঝা গেছে আমাদের রেচন তন্ত্রের উপর। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।